জয় হিন্দ ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর উপপাদ্য শুরু করছি। দেখো, আমরা 10-এর প্রথম যে উপপাদ্যগুলো আছে সেগুলো আছে হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। ওকে, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আছে চ্যাপ্টার নাম্বার 3-তে। 10-এর গণিত প্রকাশ বইটার চ্যাপ্টার নাম্বার 3, পেজ নাম্বার 49 বের করো। এখানে এই সংক্রান্ত উপপাদ্য তোমরা পাবে। আমরা এই বৃত্ত সংক্রান্ত উপপাদ্য করার আগে সামান্য কিছু থিওরি আমরা একটু থিওরি বলতে যে টার্মগুলো লাগবে সেই টার্মগুলো একটুখানি আমরা জেনে নিই। ঠিক আছে, দেখো, ফার্স্ট তোমরা জানো একটা বৃত্তের কি কি পার্ট থাকে। যেমন ধরো, সাপোজ এটা একটা বৃত্ত, এই বৃত্তের এটা কেন্দ্র, এগুলো তোমরা জানো। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এটা হচ্ছে পরিধি, পরিধি পর্যন্ত যে দূরত্ব কেন্দ্র থেকে, এটাকে বলে ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধর দ্বিগুণ, অর্থাৎ যদি আমি এপার থেকে বা পরিধির একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত অবধি যদি যোগ করি, কিন্তু সেই সরলরেখাটা যদি কেন্দ্র দিয়ে যায়, তবে তাকে বলা হয় ব্যাস। ওকে, ব্যাসকে ডি বা ডায়ামিটার দিয়ে প্রকাশ করা হয়। আর ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ ডি ইজিকাস টু 2r হবে, কারণ এটা আর, এদিকেও আর। ক্লিয়ার? ব্যাসার্ধ, ব্যাস, পরিধি, এটা তোমরা জানো। আর একটা তোমরা জানো, সেটা হচ্ছে কর্ড। পরিধির যে কোনো দুটো বিন্দুকে যদি যুক্ত করি তাকে বলে জ্যা বা কর্ড। কি বলে? জ্যা বা কর্ড। এবার দেখো, এই জ্যাটাকে যদি আমি ঠেলে ঠেলে এইখানে নিয়ে যাই, অর্থাৎ জ্যাটা এখানে দেখো কেন্দ্র দিয়ে পাস করেনি, যদি কেন্দ্র দিয়ে পাস করে তবেই সেই জ্যাটা কি হয়ে যায়? ব্যাস হয়ে যায়। তার মানে আমরা এটা বলতে পারি সবচেয়ে, দেখো এবার এই ব্যাসটাকে যদি আবার উপরের দিকে নিয়ে যাই, নিয়ে যেতে পারি, তখন সে আবার জ্যা হয়ে যাবে। এখন সবচেয়ে বড় জ্যা কোনটা? সেটা হচ্ছে ব্যাস। ক্লিয়ার? এইগুলো তোমরা জানো। এবার আরও একটা যেটা পার্ট আমরা শিখব, সেটা হচ্ছে ধরো কোনো বৃত্তকে ব্যাস বা জ্যা বা পরিধি থেকে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত যদি যোগ করি, তাহলে কি হয়? এটা একটা বৃত্তের অংশ, এটা একটা বৃত্তের অংশ হয়। এই বড় বৃত্তের অংশটাকে বলে, এটাও বৃত্তাংশ, অধিবৃত্তাংশ। আর ছোটটাকে বলে উপবৃত্তাংশ। কি বলে? অধিবৃত্তাংশ, উপবৃত্তাংশ, বা ইংরেজি নাম হচ্ছে কি বলা হবে? সেগমেন্ট। ঠিক আছে, সেগমেন্ট বা বৃত্তাংশ। এটা সেগমেন্ট, মেজর সেগমেন্ট, ওটা মাইনর সেগমেন্ট। ওকে, এবার আমরা যদি যে চাপ বা পরিধি, পরিধির একটা অংশকে কি বলে? চাপ বা আর্ক। পরিধির একটা অংশকে কি বলে? আর্ক বা চাপ। তাহলে এটাকে আমরা কিভাবে দেখাবো? আমরা যদি কিছু অংশ মুছে দিই, ধরো ভেতরের পোর্শনগুলো মুছে দিচ্ছি, তাহলে এগুলো তোমরা জানো, যেহেতু এগুলো আমরা মুছে দিলাম। এবার ধরো বৃত্তের আমি দুটো পার্ট এখান থেকে এটুকু মুছে দিলাম, তাহলে উপরের পার্ট একটা, পরিধির নিচের পার্ট একটা। ওকে, উপরের পার্টটা হবে একটা চাপ, নিচের পার্ট হবে আর একটা চাপ। ঠিক আছে, তাহলে উপরের পার্টকে বা বড় যেটা, সেটাকে বলা হয় মেজর আর্ক। এটা ধরো নাম দিলাম APB, এটা নাম দিলাম CQD। ঠিক আছে, তাহলে এটা ছোট, ওটা বড়। মেজর আর্ক, মাইনর আর্ক। মেজর কোনটা? উপরেরটা, মাইনর নিচেরটা, জানো এটা। আবার দেখো, যদি কেন্দ্র থেকে যে কোনো চাপ পর্যন্ত আমি সরল রেখা টানি, এদিকে একটা টানলাম এবং এদিকে একটা টানলাম, টানলাম বলতে এই দুটো কী হয়ে গেল? এই দুটো হয়ে গেল ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ দ্বারা এবং চাপ দ্বারা যে অংশ কেটে নিয়ে আসছি, ধরো আমরা যদি পাই চিত্র যেরকম করি না, সেরকম ধরো এখান থেকে আমরা যদি এই অংশটা কেটে নিয়ে আসি, বা এটা এখানে ছিল, কেটে আমি নিচে নিয়ে আসলাম, আর এটাকে জুড়ে দিলে আবার পুরো বৃত্ত হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে কি? এটাকে বলা হবে সেক্টর। এটাও হবে সেক্টর, মেজর সেক্টর, মাইনর সেক্টর। ঠিক আছে, বুঝতে পারলে এগুলো? আচ্ছা, এগুলোকে বাংলায় কি বলে? বৃত্তকলা। এটা বৃত্তকলা, উপবৃত্তকলা, এটা অধিবৃত্তকলা। ঠিক আছে, আচ্ছা, এই কয়েকটা টার্ম তোমরা শিখলে বা এর আগেও জানো। এখন আরেকটা জিনিস দেখো, এখানে আমরা এটাকেও এবার মুছে দিচ্ছি এবং এই বৃত্তটাকে জুড়ে দিচ্ছি। তাহলে কি দেখব? তাহলে এবার যদি আমি ব্যাসটা টানি, তাহলে বৃত্তটাকে কটা ভাগে ভাগ করেছে? এটা দুটো ভাগে ভাগ করেছে, একটা এই আর একটা। এইগুলো সমান, ব্যাস যেহেতু সমান দুটো ভাগে ভাগ করবে, তখন একটা একটা পার্টকে বলা হবে, কি বলা হয় এগুলোকে? তোমরা জানো, অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। ওকে, এবার যদি এটাকে আমি আরও একটা পারপেন্ডিকুলার টানি এখান দিয়ে, তাহলে বা সমান 4 ভাগে ভাগ করি, তাহলে এখানে দেখো কেন্দ্র থেকে যদি আমি একটা পার্ট নিই, যে কোনো একটা পার্ট, ধরো এই পার্টটা নিচ্ছি,
তাহলে কেন্দ্র থেকে এই একটা ব্যাসার্ধ, এই দিকের একটা ব্যাসার্ধ, আর এই একটা চাপ, ওকে, তারা পরস্পর 90 ডিগ্রির কাছে। এইরকম পার্টকে কি বলা হয়? এরকম পার্টকে বলা হয় কোয়ার্টার। প্রথমটা ছিল অর্ধেক, আর একটা হচ্ছে 4/1 কোয়ার্টার, মানে 4/1, এটা বলে কোয়ার্টার। ঠিক আছে, এই কটা টার্ম আমরা জানলাম। এবার আমরা উপপাদ্যে যাব। ক্লাস 10-এর যে বই, তাতে দেখবে তোমরা উপপাদ্য শুরু হচ্ছে সম্ভবত 31 নম্বর থেকে। কিন্তু মজার কথা হলো 31 নম্বর উপপাদ্য যেটা, সেটাই তোমাদের কিন্তু প্রমাণটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় বা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, তাহলে এটা কি বলেছে? 31 নম্বর উপপাদ্যে বলেছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে দেখাতে হবে একটি মাত্র বৃত্ত আঁকা যাবে। মানে 3টি অসমরেখ বিন্দু, ধরো এই একটা, এই একটা এবং এই একটা বিন্দু নিলাম, 3টি অসমরেখ বিন্দু, এটার নাম এ, এটা বি, এটা সি ধরলাম। তাহলে এটা দিয়ে দেখাতে হবে যে একটাই মাত্র বৃত্ত আঁকা যাবে। তাহলে আমাদের কি কাজ? অঙ্কন করতে হবে। অঙ্কন করতে হবে, এই দুটোকে যোগ করলাম, এবি এবং এসি, বা এবি এসি, এবি বিসি, যে কোনো দুটোকে যুক্ত করলেই হবে, কোনো ব্যাপার না। যুক্ত করলাম। এবার আমাদের কাজ, আমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকা শিখেছি। লম্ব সমদ্বিখণ্ডক আঁকা ক্লাস 8-এ শিখেছি সম্ভবত। ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডক যখন আঁকবো, এখান থেকে লম্ব সমদ্বিখণ্ডক, দেখো এটার সমদ্বিখণ্ডক বললে এখানে হবে, আর এটার মোটামুটি এখানটা হবে। ঠিক আছে, মানে মাঝামাঝি হবে, আবার এখানটা লম্ব হবে। লম্ব মানে পারপেন্ডিকুলার আঁকবো, এখান থেকে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, এরা দেখবে একটা জায়গায় মিলিত হবে। ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে ও। এখন এখান থেকে আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো যে এও, ওবি, ওসি এই তিনটে সমান। তাহলে এই এও, ওবি এবং ওসি দিয়ে যদি সরলরেখা টানি বা যুক্ত করি, এবং সেইটা দেখব সমান হবে, এবং এই সমান বাহুর মাপ নিয়ে তাকে যদি ব্যাসার্ধ করে বৃত্ত আঁকি, একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব, দিক দিয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে আমাকে কি দেখাতে হবে? দেখাতে হবে যে এও, এটা যুক্ত করলাম। দেখো আমরা কি করব? আরও কাজ করব, হচ্ছে এও যুক্ত করব, ওবি যুক্ত করব এবং ওসি যুক্ত করব। এবার আমরা দেখাবো যে তিনটে বাহু সমান। তাহলে ফার্স্ট যদি আমি এও এবং ওবি সমান দেখাতে চাই, তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করতে হবে, এবং এদেরকে আমরা কি প্রমাণ করব? সর্বসম। সর্বসম প্রমাণ করলে কিন্তু আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম পেয়ে যাব, এবং এই বাহু আর এই বাহু সমান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সর্বসম প্রমাণ দেখাতে গেলে কি করতে হবে? দেখো এটা লম্ব সমদ্বিখণ্ডক, মানে এটা 90 ডিগ্রি, আবার এটা সমদ্বিখণ্ডক, মানে এইটা আর এই বাহু সমান। এটা তুমি নামও দিতে পারো, এটা ধরো নাম দিলাম ডি, এটা দিলাম ই, এভাবে দিতে পারো। এডি সমান বিডি দেখতে পারো। আর একটা হচ্ছে এই বাহুটা সাধারণ বাহু, মানে তিনটের মধ্যেই, দুটোর মধ্যেই আছে। তাহলে এই ত্রিভুজ দুটোর সর্বসম, অর্থাৎ এও সমান ওবি পেলাম বা বিও পেলাম। ক্লিয়ার? আবার দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে এটা সাধারণ বাহু, এই বাহু আর এই বাহু সমান, কারণ কি? বিই এবং ইসি সমান, কারণ যেহেতু এটা সমদ্বিখণ্ডক, বিসি এর সমদ্বিখণ্ডক এবং লম্ব সমদ্বিখণ্ডক, মানে এটা কি 90 ডিগ্রি, বা এটাও 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ এই ত্রিভুজ সর্বসম, অর্থাৎ এখান থেকে আরও একটা লিখতে পারি, বিও সমান ওসি, তার মানে এটা সমান ওসি। প্রমাণ হয়ে গেল। তাহলে এই তিনটে বাহু যদি সমান হয়, এবার এই তিনটের যে কোনো একটার মাপ নিয়ে, এটাও আর, এটাও আর, এটাও আর, যদি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি, এরকম বৃত্তটা হবে না, মানে একটাই বৃত্ত আঁকা সম্ভব হবে। ঠিক আছে, এটাই ছিল প্রমাণ, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট, এই উপপাদ্যটা যদিও প্রমাণ তোমাদের মূল্যায়নের অন্তর্গত নয়, তা আমি এটা করালাম। এরপরে আমরা এর পরবর্তী যে উপপাদ্য সেটা দেখব। সেটা তাহলে কত নম্বর হবে? এটা করলাম আমরা সম্ভবত 31 নম্বর। তাহলে 32 নম্বর উপপাদ্যটা দেখি কি আছে। আমরা আমাদের টার্গেট আজকের একটা ক্লাসেই আমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য কটা এইগুলো করে ফেলবো এই চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে দেখো এবার বলেছে 32 নম্বর উপপাদ্য, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে দেখো হেডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা যদি বুঝতে পারো তাহলেই তোমাদের উপপাদ্য হাফ কমপ্লিট। তাহলে কি বলেছে? ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব। ওকে, তাহলে একটা বৃত্ত আঁকি,
তাহলে তার ব্যাস নয়, এটা কেন্দ্র, ব্যাস নয় এরকম কোনো জ্যা, ধর আমি এটা আঁকলাম। এখানে কেন্দ্র থেকে কি কি দেওয়া আছে দেখো, আমাদের দেওয়া আছে ব্যাস নয় এরকম কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব। কার? এগুলো সব হয় একটা বৃত্তের, সেই জন্য একটা বৃত্ত আঁকবো ফার্স্ট কাজ। নেক্সট কাজ একটা জ্যা আঁকবো। তারপরের কাজ হচ্ছে কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব আঁকবো। ঠিক আছে, লম্ব অঙ্কন করা হবে। এবার আমাকে প্রমাণ করতে হবে ওই লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে লম্বটা কাকে সমদ্বিখণ্ডিত করে? জ্যাকে। জ্যা কোনটা? নিচেরটা। তাহলে নিচেরটাকে সমদ্বিখণ্ডিত করলে এইটা আর এইটা সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে, বুঝতে পারলে? তাহলে এইবার আমাকে নামকরণ করতে হবে। আমি যখন লিখবো তখন আমাকে নামকরণ করতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা হলো যার এ বি জ্যাকে ও থেকে একটা লম্ব টানা হলো, সেটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে একটা লম্ব টানা হলো। আমাকে প্রমাণ করতে হবে এডি সমান বিডি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা প্রমাণ করতে গেলে আমাকে একটু আঁকতে হবে। কি আঁকতে হবে? আঁকাটা হচ্ছে ও থেকে এ এবং ও থেকে বি যুক্ত করতে হবে। ও এ যুক্ত করলাম এবং ও বি যুক্ত করলাম। আচ্ছা, ও থেকে আমরা আরেকটা কি জানি, আমরা এর আগেও দেখিয়েছি একদম স্টার্টিংয়ে। কি দেখিয়েছি? যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখা টানলে সেটা কি হয়, বা সোজা সরলরেখা টানলে সেটা হয় ব্যাসার্ধ, অর্থাৎ আর। এটাও তাহলে কি ব্যাসার্ধ আর। তাহলে এবার দেখো অঙ্কন হয়ে গেছে। অঙ্কন কি? ও বি এবং ও এ যুক্ত করা হলো। নেক্সট এবার আসবো প্রমাণে। প্রমাণে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজ দুটো আমরা দেখাবো সর্বসম। তাহলে দেখো এই ত্রিভুজটা আমাদের টার্গেট এটা থাকবে, সর্বসম দেখালে এই ত্রিভুজের এবং এই ত্রিভুজের সব সমান, অর্থাৎ এই বহু সমান পেয়ে যাবো। তাহলে এইটা সমান দেখাতে গেলে আমাকে একটা কি করতে হবে? প্রমাণে দেখো এটা সাধারণ বাহু, এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটা কত? 90 ডিগ্রি হয়। আর এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে এই বাহু সমান। ঠিক আছে, অর্থাৎ তিনটে প্রমাণ আমরা কি কি পেলাম? পেলাম এ ও সমান ও বি, এক নম্বর। দু নম্বর পেলাম হচ্ছে ওডি সাধারণ বাহু, দুটো ত্রিভুজেই আছে। আর একটা পেলাম অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি পেলাম? এ ডি ও সমান অ্যাঙ্গেল বিডিও। ওকে, তাহলে এই দুটো কার, এই তিনটে কার কার ক্ষেত্রে? বাদিকের গুলো দেখো এই ত্রিভুজের, ডানদিকের গুলো এই ত্রিভুজ। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ ডি ও সর্বসম ত্রিভুজ বিডি। ক্লিয়ার? অর এখান থেকে আমরা কি লিখতে পারি? এডি সমান বিডি। হয়ে গেল প্রমাণ। একদম ইজি, শুধু বোঝার চেষ্টা করবে, বুঝতে পারলেই কিন্তু উপপাদ্যগুলো খুব ইজি। ঠিক আছে, চলো এবার নেক্সট। এরপরে আসবো 33 নম্বর উপপাদ্য, জাস্ট এর বিপরীত। এর বিপরীতটা কি দেওয়া আছে? এর বিপরীত বলতে এখানে বলা আছে, আগেরটা কি ছিল? আগেরটা ছিল ব্যাস নয় এরকম কোনো জ্যাকে কেন্দ্র থেকে একটা লম্ব টানতে হবে, তাহলে সমদ্বিখণ্ডক করবে। এইবার এর উল্টো দেওয়া আছে, ব্যাস নয় এরকম কোনো জ্যা এটাকে যদি কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তবে এটা লম্ব হবে, এটা প্রমাণ করতে হবে। মানে জাস্ট বিপরীত। তাহলে একই প্রসেসে আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমি মুছে দিচ্ছি, আর এটাকেও আমি মুছে দিচ্ছি। একই ডায়াগ্রাম হবে সব, কিন্তু তাও আমি মুছে দিচ্ছি। ধরো এটা বৃত্ত, এই বৃত্তের কি কি দেওয়া আছে সেটা বোঝো। বলেছে ব্যাস নয় এরকম কোনো জ্যা, ব্যাস নয় এরকম কোনো জ্যা থেকে বা জ্যাকে কেন্দ্রগামী কোনো সরল রেখা যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে দেখো। ব্যাস নয় এরকম একটা জ্যা দেওয়া আছে, ধরলাম ও কেন্দ্রীয় বৃত্তের এ বি জ্যা, একে কেন্দ্রগামী সরল রেখা ওডি ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তার মানে এটা আর এটা সমান দেওয়াই আছে। আমাকে প্রমাণ করতে হবে এটা লম্ব, মানে এই দুটো কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি করে। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে আমাকে আগের মতো একইভাবে আঁকতে হবে। কি আঁকতে হবে? আঁকতে হবে আগে যেটা আঁকলাম আমরা, আমাদের এটাই টার্গেট থাকবে যে আগের মতো এই
যে আঁকলে পরে দুটো যে ত্রিভুজ হবে, এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করলে আমরা কি পাবো? এই কোণটা আর এই কোণটা সমান পাবো, ঠিক আছে? তাহলে লম্ব হয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে আমাদের দেখো প্রমাণ করতে হবে ADO এবং BDO ইজিকাস টু 90 ডিগ্রি লম্ব, ঠিক আছে? তাহলে এবার অঙ্কন, কি অঙ্কন? AO OB যুক্ত করলাম। এবার আসবো প্রমাণ। প্রমাণে দেখো এই ত্রিভুজ অর্থাৎ AOD ত্রিভুজ এবং BOD ত্রিভুজের ক্ষেত্রে কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি এই বাহুটা সমান এই বাহুটা। কেন? এটা একই বৃত্তের ব্যাসার্ধ, ক্লিয়ার? এটা সাধারণ বাহু, ওকে? দুটো ত্রিভুজেই আছে। আর নিচে দেওয়াই আছে AD সমান BD, এই দুটো সমান, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম। তিনটেই সাইড দিয়ে SSS ফর্মুলা, এটা লিখতেও পারো, না লিখলেও কোনো ব্যাপার না, ঠিক আছে? তিনটেই সাইড দিয়ে হচ্ছে, তাহলে সর্বসম হচ্ছে। সর্বসম যদি হয় তাহলে এই ত্রিভুজ দুটো সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এটা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল ADO সমান অ্যাঙ্গেল BDO সমান। এবার দেখো আমরা ক্লাস 7-এ সম্ভবত, নয়তো 8-এ এটা দেখেছি, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি দাঁড়ায় এবং তারা যদি সমান কোণ তৈরি করে তবে তারা লম্ব হয়। কি করে? দেখো এই একটা কোণ, এই একটা কোণ, দুটো কোণ তৈরি করেছে, এই একটা কোণ, এই একটা কোণ হয়েছে, ঠিক আছে? তাহলে এটা কি সমান? দেখেই বোঝা যাচ্ছে এটা সমান না। যদি সমান হতে তাহলে এটাকে স্ট্রেট হতে হবে, ঠিক আছে? গেল। আরেকটা বিষয় দেখো, এটা সমান বলেছে মানে এটা এক্স হলে এটা এক্স, মানে টোটালটা কত? 2x। আবার একটা সরলরেখার উপরে যে কোণ হয় সেটা কি হয়? সেটা হচ্ছে সরল কোণ। সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে 2x ইজিকাস টু কত? 180 ডিগ্রি। তাহলে 2x যদি 180 ডিগ্রি হয় তাহলে x কত? x ইজিকাস টু 90 ডিগ্রি অবশ্যই, ক্লিয়ার? তাহলে এটাই এখানে লিখবে, একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হয়ে যদি দুটো সমান কোণ তৈরি করে তবে প্রতিটি কোণ কি হয়? ওই সরলরেখার উপর প্রতিটি কোণ কত হয়? 90 ডিগ্রি হয়, ঠিক আছে? একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দণ্ডায়মান হয়ে দুটি সমান কোণ উৎপন্ন করলে প্রতিটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয়, আচ্ছা? অতএব সমকোণ হলে কি লিখব? ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি এবি এর ওপর লম্ব। প্রমাণ হয়ে গেল, বুঝতে পারলে? বেশ, এই গেল একই টাইপের দুটো উপপাদ্য। এবার আমরা আসব এর পরের 34 নম্বর উপপাদ্য দেখি। এখানে 34 নম্বর উপপাদ্যটা কি বলেছে দেখো। 34 নম্বর উপপাদ্য কিন্তু এই পার্টে নেই, ঠিক আছে? এই পার্টে 34 নম্বর উপপাদ্যটা নেই। 34 নম্বর উপপাদ্য আছে পরের কোনো একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা চ্যাপ্টার নাম্বার বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে? এখানে আছে 34 নম্বর উপপাদ্য। তাহলে ওটা পেজ নম্বর হবে তোমার চ্যাপ্টার নাম্বার 7 হবে এবং পেজ নাম্বার হবে 123, ওকে? ওই চ্যাপ্টারে আমরা যাব। তার আগে এখান থেকে আমরা একটা দুটো জিনিস একটু দেখে নিচ্ছি, যেটা প্রয়োগের মতো, অর্থাৎ বা ম্যাথমেটিক্যাল পার্টেও আসে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে, ঠিক আছে? দেখো এখান থেকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি দুই একটা কোশ্চেন। ধরো এরকম একটা, আমি এখন আর উপপাদ্য লিখছি না, এটা আমার ডায়াগ্রাম দিয়ে করাচ্ছি। ধরো একটা বৃত্তের কেন্দ্র ও, এখন একটা দেওয়া আছে জ্যা। এবার এই জ্যার সাথে একটা পারপেন্ডিকুলার আছে এখানে, বা কেন্দ্র পারপেন্ডিকুলার মানে কেন্দ্র থেকে দূরত্ব, ঠিক আছে?
জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ধরো দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার এবং জ্যায়ের যে দৈর্ঘ্য সেটা আছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে বৃত্ত তার ব্যাসার্ধ কত সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ বের করতে হলে আমাকে কি করতে হবে, ব্যাসার্ধ একটা আঁকতে হবে। কোথা থেকে? ও কেন্দ্র থেকে। ও কেন্দ্র থেকে যখন আমি ব্যাসার্ধ আঁকবো এরকম চলে যাবে। ক্লিয়ার? এখন দেখো, জ্যাটা যদি পুরোটা 12 হয় তাহলে জ্যায়ের হাফ কত? হাফ নিশ্চয়ই 6 হবে। আর আমরা কি জানি? আমরা জানি কেন্দ্র থেকে কোনো সরল রেখা যদি সমদ্বিখণ্ডিত করে বা লম্ব আঁকি তাহলেই সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তাহলে এটা লম্ব হবে। আবার আমি কি বলেছি? লম্ব দূরত্ব বা ডিস্ট্যান্স যখন হয় তখন সেটা লম্ব দূরত্বই বলে। তাহলে এটা 6, এটা 8, আর এটা কি? এখন এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা যদি লম্ব হয় হাইপোটেনিয়াস, এটা যদি বেস হয় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে সরি, এটা যদি লম্ব বলতে পারপেন্ডিকুলার হয় আর এটা যদি বেস হয় নিচেরটা ভূমি, তাহলে এটা কি? অতিভুজ। অতিভুজ হচ্ছে হাইপোটেনিয়াস। ওকে, তাহলে আমরা পাইথাগোরাস থিওরাম থেকে জানি হাইপোটেনিয়াস স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা চলো ক্যাপিটাল করে দিই সব। ঠিক আছে, তাহলে হাইপোটেনিয়াস বা ও, এটা যদি নাম দিই ওডি, বা এটা নাম দিলাম এ বি, এটা ডি, নাম দেওয়ার কোনো দরকার নেই, যদি এখান থেকে তো মুখোমুখি করতে পারবে। এটা 8, এটা 6, তাহলে এটা কত হবে? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইজিকাস টু 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, অ্যাড করলে 100, তার করতে হবে এটা ইজিকাস টু কত? এইচ স্কোয়ার। তাহলে এইচ ইজিকাস টু কত? 100 আন্ডার রুট ইজিকাস টু 10। ঠিক আছে, 10 সেন্টিমিটার। বোঝা গেল? এই টাইপের উপপাদ্য বা এই টাইপের তোমার ম্যাথ কিন্তু এক্সামে, কম্পিটিটিভ এক্সামেও আসে, বা তোমার স্কুলের যে এক্সাম, বোর্ড এক্সাম বলো বা স্কুলের যে এক্সাম, তাতেও কিন্তু আসে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল এখানে দিলাম। ধরো আরও একটা যদি আমি একটু ডিপলি যাওয়ার চিন্তা ভাবনা করি, একটা ম্যাথ এরকম থাকলো যে একটা বৃত্তের দুটো জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 16 সেন্টিমিটার, একটা 12 সেন্টিমিটার। ওকে, তারা একটা কন্ডিশনে বলল তারা কেন্দ্রের অপোজিট সাইডে অবস্থিত, আবার অন্য একটা কন্ডিশনে বললো, মানে দুটো ম্যাথ ধরো, এক নম্বর ম্যাথে দুটোর কেন্দ্রের অপোজিট সাইডে, আর একটা কন্ডিশনে বললো সেম সাইডে, একই ডেটা, এবং বৃত্তের ব্যাসার্ধ উভয় ক্ষেত্রেই 10 সেন্টিমিটার। তাহলে বের করতে হবে জ্যা দুটোর ডিস্টেন্স কত। বুঝলে? দেখো, অঙ্ক আমি বোর্ডে যেভাবে টুকছি, যেটা বলছি সেটা শুনে অনুধাবন করার চেষ্টা করবে, না হলে কিন্তু আমার অ্যাকচুয়াল ম্যাথ করানোর উদ্দেশ্য হচ্ছে অঙ্ক শেখানো, মুখস্থ করানো নয়। সেই কারণে শেখানোর জন্য তোমরা যাতে শিখতে পারো সহজে, ডেটাটা দেখবে, শুনবে এবং অনুভব করার চেষ্টা করবে, ফিল করার চেষ্টা করবে, তাহলেই অঙ্ক দেখবে ইজি লাগবে। চলো, তাহলে কেন্দ্র আঁকলাম, এটা একটা জ্যা 12, একটা জ্যা 16। ধরো অপোজিট সাইডটা আমরা আগে করি, প্রথমে অপোজিট সাইড আছে, তাহলে এটা ধরলাম একটা, এটা ধরলাম একটা, তাহলে একটা ধরলাম 16 সেন্টিমিটার। আচ্ছা, একটা সমান হয়ে গেছে, একটু বড় ছোট করে দিই, ধরো এটা এইখানে, তাহলে এটা ধরলাম 16 সেন্টিমিটার, এটা ধরলাম 12 সেন্টিমিটার। তাহলে আর একটা কি দেওয়া আছে? আর একটা ডেটা দেওয়া আছে, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ দেওয়া আছে 10, তার মানে এটা 10, এটা 10, এটা 12, বলতে এখান থেকে যদি আমি লম্বটা নিই এবং এখান থেকেও যদি লম্বটা নিই, দেখো দুটোই লম্ব, লম্ব বলে এই দুটো একই সরলরেখায় থাকবে। ঠিক আছে, আর এই জ্যা দুটো সমান্তরাল হবে অবশ্যই। ঠিক আছে, এখানে বলা হবে সমান্তরাল জ্যা, না হলে তো আমরা ডিস্টেন্স পাবো না। ঠিক আছে, সমান্তরাল না হলে ডিস্টেন্স পাবো না, কারণ যদি এরকম হয় তাহলে এখানে ডিস্টেন্স আলাদা, এখানে ডিস্টেন্স আলাদা হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার এটা যদি 12 হয় এটা কত? 6। এটা যদি 16 হয় এটা কত? শুধু হাফটুকু 8। ক্লিয়ার? এবার আমরা পাইথাগোরাস থিওরাম যেটা দেখেছিলাম, এখানে
কিছু কিছু তোমাদের মনে রাখতে হবে, যেমন ট্রিপলেট কাকে বলে। ট্রিপলেট হচ্ছে পাইথাগোরাসের যে ফর্মুলা সেটাকে যারা ম্যাচ করে বা যারা মানে তাদেরকে বলে ট্রিপলেট। যেমন 5 স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে 5, 4, 3, এরা হচ্ছে ট্রিপলেট। 6, 8, 10 এরা হচ্ছে ট্রিপলেট। তারপরে 5, 12, 13 এরা ট্রিপলেট। ট্রিপলেট কী করে বের করা হয় সেটা অন্য আরেকদিন আমরা ক্লাসে শেখাবো। আজকে এটা জেনে রাখো, 6, 8, 10 ট্রিপলেট। দেখো যে এটা 8 হয়েছে, এটা 10 হয়েছে, তাহলে এটা কত হবে? এটা নিশ্চয়ই 6 হবে। এটা 6, এটা 8, 10, এটা কত? এটা নিশ্চয়ই 8 হবে। হিসাব করে দেখবে 10 স্কোয়ার করলে 100, 100 থেকে 6 স্কোয়ার 36 বাদ দিলে 64 হবে, তাহলে আন্ডাররুট করলে 8 হবে। 10 স্কোয়ার 100, 100 থেকে 8 স্কোয়ার বাদ দেবে, 64 বাদ দেবে, 36 থাকবে, আন্ডাররুট করলে 6 হবে। ঠিক আছে, তাহলে যদি একটা কেন্দ্রের অপোজিট সাইডে থাকে তবে তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে? 8 আর 6 14 ইউনিট বা 14 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার যদি একই দিকে থাকে তাহলে ধরো এইটা আমি এদিকে ড্র করলাম, ঠিক আছে, তাহলে এটাই আমি এখানে আঁকবো ব্যাসার্ধ, এখানে 10, আর একইভাবে এইটুকু কত হবে? দেখো এটা 10, এবার এটা ছিল 16 টোটালটা, এটা 16 হলে পুরোটা যদি 16 হয় তাহলে এই হাফটা কত? এখান থেকে এটুকু হবে 8, তাহলে এই ছোটোটা কত? এই ছোটোটা হবে 10, 8 আর এটা 6। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স আমি এখানে এঁকেছি কোনটা? এইটা, আর আগে ছিল এটা, তাহলে এইটুকু গ্যাপ কত? টোটালটা ছিল 8, এই 8 এখানে লেখাই আছে, টোটালটা ছিল 8 আর ছোটোটা 6, তাহলে এইটুকু কত? এইটুকু 2, তখন 2 সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এই হয়ে গেল এই সংক্রান্ত উপপাদ্য টোটাল। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অধ্যায় বা চ্যাপ্টার নাম্বার 7 করাবো কিন্তু পরের ক্লাসে। ওকে, আজকের মতো এখানে শেষ করছি। বাই।